যাক আমাদের আজকের সেশন। দেখো, আমরা যদি সম্পদের কথা বলি, সম্পদ সম্পদ মূলত দু রকমের সম্পদ, জানো। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা সম্পদ হচ্ছে মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ একটা দেশের উত্থানের পিছনে ভীষণ গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রাখে। প্রাকৃতিক সম্পদ, তুমি যদি প্রাকৃতিক সম্পদকে ঠিকঠাক করে মানে ব্যবহার করতে পারো, তাহলে সেই দেশ যে একটা দারুণ পর্যায়ে পৌঁছতে পারে, সেটা আমাদের পৃথিবীতে প্রচুর উদাহরণ কিন্তু রয়েছে প্রাকৃতিক সম্পদ। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই পৃথিবীতে প্রথম যে দেশটাতে শিল্প বিপ্লব হয়েছিল সেই দেশটার নাম ছিল ইংল্যান্ড। এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইংল্যান্ডে যে ঘটেছিল গোটা পৃথিবীর ভেতর প্রথম, তার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ইংল্যান্ডের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে ইংরেজরা তারা কিন্তু ওই অনুকূল প্রাকৃতিক ওই অনুকূল যে প্রাকৃতিক পরিবেশ ছিল, তারা কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশকে শিল্প বিপ্লবের ক্ষেত্রে তারা কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারছিল। বাকি ইউরোপ বা পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু পারেনি বলেই ইংল্যান্ডে কিন্তু প্রথম শিল্প বিপ্লবের জোয়ার এসেছিল। আর আমাদের, যদি তুমি আমাদের দেশের দিকে তাকাও, যদি বলো স্যার আমাদের দেশে ভারতবর্ষে কি প্রাকৃতিক সম্পদ নেই? অসংখ্য প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি ভারতবর্ষকে ঢেলে সাজিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে ইংরেজরা তারা নদীকে কিন্তু মা বা দেবীর হিসেবে দেখে না, তারপরেও তাদের কাছে কিন্তু নদী হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের দেশে নদীকে মায়ের মর্যাদা দেওয়া হয়, দেবীর মর্যাদা দেওয়া হয়, অথচ সেই নদী তার বুকে কতখানি অপরিচ্ছন্নতা বহন করে সেটা তোমরা যদি কখনো কোনো জায়গায় আদি গঙ্গা বলো, যমুনা বলো, গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। অতএব সম্পদ যেটা, মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে, আমি এখন কারোর এসএমএস দেখবো না, ঠিক আছে, একটু পড়াতে দাও। প্রযুক্তির অভাব নয়, সদিচ্ছার অভাব। ভুল বললে কথাটা, সুপ্রিয়া, প্রযুক্তির অভাব নয়, সদিচ্ছার অভাব। কি বললাম বুঝতে পেরেছো? তো আমরা নদীকে যদি ওই ডাস্টবিন আকারে দেখি, যে যা কিছু আমাদের জিনিসপত্র যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলো সব আমরা নদীর বুকে ফেলে দেব, তো নদী তার সৌন্দর্যতা বা নদী তার পবিত্রতা হারাবে, এটা স্বাভাবিক। তারপরে সম্পদ দু ধরনের, আর আরেকটা হচ্ছে মানব সম্পদ। হয়তো মানব সম্পদ টিপিক্যালি এই ভূগোলের সাবজেক্ট নয়, বা বলতে পারো বটেও, নয় বলাটা ভুল। ভূগোল বলতে আমরা যে পৃথিবীর জলবায়ু বা ভূ প্রকৃতিকে বুঝি, তারও একটা পার্ট এই মানব সম্পদ। আর মানব সম্পদকেও যদি সুচারুভাবে ব্যবহার করা যায়, তাহলে তুমি একটা দেশ পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। তার আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের পাশেই প্রতিবেশী চীন। তারা আমাদের চাইতেও বেশি জনসংখ্যা তাদের দেশে, কিন্তু সেই জনসংখ্যাকে, সেই মানব সম্পদকে একটা দেশের সার্বিক কল্যাণের স্বার্থে কিভাবে ব্যবহার করা যায়, সেটা কিন্তু চীনকে দেখলে আমরা কিন্তু বুঝতে পারি। শেষ 30 বছরে চীন যেভাবে দ্রুত উন্নতি করেছে, সেই উন্নতির পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে তারা তাদের বর্ধিষ্ণু মানব সম্পদকে তাদের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে লাগিয়েছে। এবং এই মানব সম্পদকে ব্যবহার করার ক্ষেত্রে চীন যে কাজটা করেছে, প্রথমেই ব্রেন ড্রেন, যেটাকে সে ব্রেন ড্রেনটা আটকে দিয়েছে। অর্থাৎ আমি আমার দেশের সবচেয়ে উন্নত মস্তিষ্কগুলোকে, আমি আমার দেশের সবচেয়ে উন্নত ছেলে মেয়েগুলোকে, যারা একেবারে উন্নত মস্তিষ্কে, যারা টপ লেভেলের, একেবারে যাদের মস্তিষ্ক অত্যন্ত, যাকে আমরা ব্রিলিয়ান্ট বলে থাকি, অর্থাৎ আমি আমার দেশের অত্যন্ত মেধাবী মস্তিষ্ককে বাইরে যেতে দিই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, তোমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীর বড় বড় প্রযুক্তিগত যে কোম্পানিগুলো রয়েছে, সেটা ফেসবুক হতে পারে, সেটা তোমার গুগল হতে পারে, সেটা মাইক্রোসফট হতে পারে, দেখো সেখানে সমস্ত ভারত।
ইভেন পৃথিবীর সবচেয়ে বড় যে টেকনোলজি পার্ক যেটা আমেরিকায় রয়েছে সিলিকন ভ্যালি, চলে যাও 75% সেখানে ভারতীয় চাকরি। মানে আমাদের দেশের উন্নত মস্তিষ্ক বা উন্নত মানব সম্পদকে ব্যবহার করে পৃথিবীতে শক্তিশালী হচ্ছে অন্য কোনো একটা দেশ। তাই সম্পদ যখন পড়বই আছে আমরা এই দুটো জিনিস ভালো করে মনে রাখবো। এবার আসো আমরা যেহেতু আজকে ভৌগোলিক সম্পদই পড়বো বা প্রাকৃতিক সম্পদ পড়বো, ঠিক আছে, যে সেই প্রাকৃতিক সম্পদের কে আমরা কি কি ভাবে, মানে এই প্রাকৃতিক সম্পদের আহ কি কোনো ক্লাসিফিকেশন আছে? হ্যাঁ, ক্লাসিফিকেশন আছে। প্রাকৃতিক সম্পদের যদি আমরা প্রকৃতি দেখি তাহলে তুমি বললাম তোমাদের একটা একটা প্রকৃতি যেটা আমাদের প্রকৃতি দিয়েছে, এবং আরেকটা সম্পদ হচ্ছে মানবিক, মানে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। তাহলে প্রকৃতি অনুযায়ী আমরা সম্পদকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস বা মানব সম্পদ। ঠিক, এবার আসো আরেকটা সাংস্কৃতিক সম্পদ, এবং এই সাংস্কৃতিক সম্পদের সবচেয়ে বড় জায়গা কি বলো? সাংস্কৃতিক সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জ্ঞান, নলেজ। এটাতে কিন্তু আমাদের দেশ এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে। জ্ঞান বা নলেজ মানে সেটাকে রাষ্ট্র ঠিক করবে যে জ্ঞান যাতে বা নলেজ যাতে সমাজের আমাদের যে মানব সম্পদ তার সর্বস্তরে যেন সমানভাবে পৌঁছে যেতে। কি বললাম বুঝতে পেরেছো তো? সমানভাবে, অর্থাৎ দিল্লি, হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরের মতো মেট্রো টাউনে বসবাস করা একটি বাচ্চা সে যেভাবে স্কুলে গিয়ে জ্ঞান লাভ করছে, ঠিক একইভাবে পুরুলিয়া, মেদিনীপুর কিংবা উড়িষ্যার কোনো প্রত্যন্ত গ্রামে থাকা একটা বাচ্চা ঠিক সেই জ্ঞান, মানে সেই ঠিক একই স্তরে যেন সে পড়াশোনা করতে পারে। অর্থাৎ এই জ্ঞানের স্তরে যদি আমরা একটা সাম্যতা রাখি, শুভ সন্ধ্যা সন্ধি, তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমাদের দেশের দুর্ভাগ্য এটাই, আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে কি নম্বর তোলার একটা জায়গা, শুধুমাত্র নম্বর তুলতে হবে আর কিচ্ছু করা যাবে না। আর দিনের শেষে গিয়ে কি করতে হবে? ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানাতে, তাই তো? এই হচ্ছে আমাদের দেশের জ্ঞানের মানে জ্ঞান সম্পদ যেটা, তার এই হচ্ছে ব্যবহার, তার এই হচ্ছে ইউটিলিটি। এবং আমাদের দেশে জ্ঞানের স্তরের কিন্তু একটা মারাত্মক ভ্যারিয়েবলস রয়েছে। প্রত্যেকটা রাজ্যের যে নিজস্ব শিক্ষা কাঠামো তার মধ্যে কোনো ইনকর্পোরেশন নেই, কোনো সমন্বয় নেই। আর কেন্দ্রীয় সরকার যে শিক্ষা ব্যবস্থা সেখানেও এতগুলো স্তর, আইসিএসসি, সিবিএসসি, আইএসসি। স্বাভাবিকভাবে আমাদের এই মানব সম্পদকে ব্যবহার না করার পিছনে কারণটাই হচ্ছে আমাদের জ্ঞান সম্পদের কিন্তু বিভিন্নতা। বেশ, এবার আসা যাক সম্পদের স্থায়িত্ব। দেখো বাবু, একটা কথা বলি, আমরা যদি সম্পদের স্থায়িত্বের দিক থেকে দেখি তাহলে কিন্তু আমরা সম্পদকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা বলা হয় প্রচলিত শক্তির উৎস, একটা বলা হয় প্রচলিত শক্তির উৎস। দেখো যেটা আমার পিপিটিতে দেওয়া আছে ওটাকে আমি নাম দিয়েছি অপুনর্ভব বা সঞ্চিত সম্পদ। অপুনর্ভব মানে কি? যে সম্পদটাকে আমরা কখনো আর নতুন করে তৈরি করতে পারবো না। কি বললাম বুঝতে পারছি? যেটুকু সম্পদ আমাদের কাছে পড়ে রয়েছে আমরা সেইটুকুকেই মোটামুটি ব্যবহার করবো, এবং যেটা শেষ হওয়ার পর সেটাকে নতুন করে রিসাইক্লিং করা যাবে না, সেটা বলে অপুনর্ভব বা সঞ্চিত সম্পদ। তার মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে কয়লা, তার মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে লৌহ আকরিক, এবং যা যা প্রাকৃতিক বা খনিজ সম্পদ পাওয়া যায়, সেটা ইউরেনিয়াম হতে পারে, সেটা প্লুটোনিয়াম হতে পারে, ঠিক আছে, সেটা খনিজ তেল হতে পারে। এগুলো সবই হচ্ছে কিন্তু প্রচলিত শক্তির উৎস, যেগুলো কিন্তু প্রকৃতি দিয়েছে, এবং এইগুলোকে তুমি কিন্তু রিসাইকেল করতে পারবে, নতুন করে কিন্তু সৃষ্টি করতে পারবে। সেকেন্ড যেটা হচ্ছে পুনর্ভব বা প্রবহমান সম্পদ। পুনর্ভব বা প্রবহমান সম্পদ, এটাকে আমরা অনেকটাই বলতে পারি প্রবাহমান, অর্থাৎ যে সম্পদটা ব্যবহার করার পরও তা কিন্তু শেষ করা যাবে। অপুনর্ভব আর পুনর্ভব এই দুটো সম্পদের মধ্যে একটা ফারাক কি জানো?
প্রধান পার্থক্যটা কি জানো? অপুনর্ভব যেটা সম্পদ রয়েছে, অর্থাৎ যেটা বললাম কয়লা, খনিজ তেল, তারপরে তোমার হচ্ছে আমাদের লৌহ আকরিক, ইউরেনিয়াম, এগুলো কি, এগুলো একটা সময়ের পর ব্যবহার করতে করতে শেষ হয়ে, কিন্তু পুনর্ভব যে সম্পদ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ লাইক হচ্ছে অরণ্য, বন, সেটা কিন্তু কখনোই কিন্তু ধ্বংস, মানে সেটা কিন্তু কখনোই ব্যবহার করার পর শেষ হবে না। কিন্তু কিন্তু যদি অরণ্য বা বন কেটে দিয়ে, মানে সে খোদার উপর খোদগিরি করা হয়, প্রকৃতির ওপর যদি গাছওয়ারি করা হয়, এবং সেখানে ধরো মাল্টিপ্লেক্স, সেখানে যদি বড় বড় বহুতল বসানো হয়, বহুতল তৈরি করা হয়, তাহলে প্রকৃতির রুদ্ররূপ কি হতে পারে তা আমরা দেখেছি। 2025 সাল আমরা দেখেছি ভারতবর্ষে উত্তরাখণ্ডের ভয়ঙ্কর বন্যার কথা দেখেছি। এই আমাদের উত্তরবঙ্গের ভয়ঙ্কর বন্যার কথা আমরা এই কয়েক পুজো শেষ হতে না হতেই দেখলাম। এগুলোকে রাজনৈতিকভাবে যতই বলা হোক ম্যানমেড বন্যা, আসলে এইগুলো কিন্তু সত্যি সত্যি বলা যেতে পারে মানুষের দ্বারাই তৈরি। কারণ আমরা আমাদের, মানে ভারতবর্ষের মতো দেশে, এটা ভারতবর্ষ না, তৃতীয় বিশ্বের দেশগুলোরই সমস্যা। এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে, প্রকৃতি যেটা রয়েছে, বনাঞ্চল, সেটাকে নির্মূল করে দেওয়া হচ্ছে ব্যাপকভাবে, উচ্ছেদ করে। সেখানে কিন্তু যেভাবে ওই কংক্রিটের পাহাড় গড়ে উঠছে, এর ফলে যত বেশি গাছ আমরা কেটে ফেলবো, তত বেশি পানীয় জলের সংকট ঘনাবে। অন্যান্য সংকটগুলোর কথা আমি বাদই দিই মাই ডিয়ার স্টুডেন্টস। এবং খুব বেশি দিন সে সময়টা নেই যে সময় ভারতবর্ষ জুড়ে একটা বিস্তৃত অঞ্চল জুড়ে একটা কৃত্রিম জল সংকট কিন্তু দেখা যায়। তাহলে অরণ্যকে আমরা বলতে পারি প্রবহমান সম্পদ। তার তার পাশাপাশি ধরো বায়ু যেটা রয়েছে, বায়ু, এই যে বায়ু যেটা রয়েছে, ঠিক আছে, এই বায়ুকে ব্যবহার করে আমরা কিন্তু বায়ু শক্তি তৈরি করতে পারি। যে বায়ু শক্তিটাকে আমরা আমাদের বলতে পারো যে আমরা আমাদের শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিংবা এই প্রবহমান সম্পদ মানে সূর্যের আলো, এই সূর্যের আলোকেও আমরা সৌরশক্তি হিসেবে ব্যবহার করতে পারি। সৌরশক্তি আমাদের এই যে ইলেকট্রিসিটি যেটা রয়েছে, মানে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হয়, সৌরশক্তি সেখানে এসে কিন্তু আস্তে আস্তে তার জায়গাটা গ্রহণ করছে। ফলত বায়ু বা সূর্যের আলো, সৌরশক্তি যেটা, এগুলো কিন্তু ওই পুনর্ভব বা প্রবহমান সম্পদের মধ্যে, রাইট? এবার যেটা বলবো সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে সম্পদের শ্রেণীটা তোমরা বুঝতে পারবে প্রকৃতি অনুযায়ী, স্থায়িত্ব অনুযায়ী। তোমাদের কাছে রেখেছি এই মানচিত্রটা, দেখলে প্রথমত মানচিত্র ভারতের, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এবং এই মানচিত্রটা যদি তোমরা দেখো, আমি দেখো না কালার করে দিয়েছি, কয়েকটা রং ব্যবহার করছি, এবং এই রংগুলো বলে দিচ্ছে যে ভারতের ঠিক কোন কোন অঞ্চলে কি কি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে। যেমন এই যে সবুজ রং করা আছে, এই রঙের যে জায়গাটা, অর্থাৎ এই আমাদের উড়িষ্যার এই অঞ্চলটা, অর্থাৎ তোমার কেওনঝড়, ময়ূরভঞ্জ, এই জায়গাগুলোতে, বা এদিকে যদি তোমরা আসো নাগপুরের কাছাকাছি ভান্ডারা, মাইকালা, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে আমরা লৌহ আকরিক পাচ্ছি। কালো যে অঞ্চলটা করা আছে সেটা হচ্ছে আয়রন ওর এক্সপোর্টিং পোর্ট, অর্থাৎ এই অঞ্চল থেকে লৌহ আকরিকটা তোলা হচ্ছে এই অঞ্চলগুলো থেকে, এবং তারপর সেটা এক্সপোর্টিং পোর্ট, এখানে বন্দরগুলো রয়েছে যেখান থেকে এটা কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে। পিঙ্ক কালারের যে ছবিগুলো তোমরা রংটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিছুই না, ম্যাঙ্গানিজ, ঠিক, মাইকা। তার সঙ্গে যে স্টার মার্কের যে ছবিটা রয়েছে, এটা হচ্ছে কি বক্সাইট। এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা, ভারতের এই অঞ্চলগুলো যেমন কান্তিতে বলো, আমরা তোমার হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের বিলাসপুরে বলো, সুন্দরগড়ে বলো, আমরা কিন্তু বক্সাইট পাচ্ছি। আর এই পিঙ্ক কালারের যে ছবিটা রয়েছে, এই যে স্কোয়ার টাইপ যে ছবিটা, এইগুলো হচ্ছে কিছুই না, এগুলো হচ্ছে আয়রন ওর মাইন্স, মানে ওই লৌহ আকরিকের খনি। ক্লিয়ার? ম্যাপটা এর চেয়ে বড় করলে আর আমাকে দেখতে পাবে না, ঠিক আছে হাফিজ ভাই? ওকে, তাহলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চীনকে ছাড়িয়ে গেছে ভারতবর্ষ, ছাড়িয়ে যাবে হয়তো খুব শীঘ্র। এদিক থেকে আমরা পৃথিবীতে 1 নম্বরে যাব জনসংখ্যা।
তারা মোটামুটি মানচিত্র তোমাদের কাছে রেখেছি এবং এই মানচিত্র থেকে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে আমাদের দেশের, আমাদের ভারতবর্ষে ঠিক কোথায় কোথায় কোন কোন অঞ্চলে কি ধরনের তোমার হচ্ছে এই খনিজ সম্পদ কিন্তু পাওয়া যায়। চলো এবার পড়া যাক। আমরা বলবো যেটা প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, এটা নিয়ে তো আমি আলোচনা করেই দিয়েছি। এবার আমরা আসবো জৈব সম্পদ। বলতে পারো স্যার জৈব সম্পদ ব্যাপারটা কি? হয়তো এখানে অনেকেই জিওগ্রাফির স্টুডেন্ট আছো, তারা হয়তো বলতেই পারে। দেখো জৈব সম্পদ যেটা হচ্ছে বিভিন্ন জীবজন্তু বা বিভিন্ন উদ্ভিদ, ঠিক আছে, এদের থেকে প্রাপ্ত যে সম্পদ, এগুলো বুঝতে পেরেছো, এদের বলা হয় জৈব সম্পদ। আর অজৈব সম্পদ অর্থাৎ যেখান অজৈব সম্পদ মানে কি বলতো, জৈব মানে ওই বিভিন্ন জীবজন্তু বা উদ্ভিদ বছর মানে কি হলো শতাব্দীর পর শতাব্দীতে মরে যাবার পর তাদের ওই মৃত শরীর থেকে, ঠিক আছে, তাদের ওই ক্রমাগত তাদের যে মৃতদেহ, সে মৃতদেহ পচনশীল মৃতদেহ থেকে যে জৈব সম্পদ তৈরি হয়েছে সেটাকে মানে যে সম্পদ তৈরি সেটাকে আমরা জৈব সম্পদ বলি। আর ঠিক উল্টো দিকে অজৈব সম্পদ। অজৈব সম্পদ মানে ধাতু, বিভিন্ন খনিজ পদার্থ, জল, পাথর বা মাটি। তাহলে সম্পদকে আমরা জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জৈব সম্পদ, একটা অজৈব অজৈব সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে এটা যে সেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে সম্পদ নিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে, তো সম্পদের ভূমিকাটা কি? সম্পদের ভূমিকাটা হচ্ছে এটাই, মানুষের অভাব মোচন করে, চাহিদা মেটায়, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের পড়ার দরকারও নেই। সম্পদের সংজ্ঞাটা আমি জাস্ট দেওয়ার জন্য দিয়েছি এবং জিমারম্যানের একটা বক্তব্য দিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা পড়ার দরকার নেই, পরীক্ষাতে আসবে। সম্পদের বৈশিষ্ট্য যেটা, সম্পদের বৈশিষ্ট্য এটাও তোমাদের পড়ার দরকার নেই, শুধু আমি এইটুকুই এখান থেকে একটু জিনিসগুলো বুঝিয়ে দিই যে সম্পদ, এই সম্পদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এর পরিবেশ মিত্রতা। পরিবেশ মিত্রতা বলতে কি বোঝায়? পরিবেশ মিত্রতা বলতে এই যে আমাদের পৃথিবী, এই যে পৃথিবীর যে জলবায়ু, এই যে পৃথিবীর আবহাওয়া, এই যে পৃথিবীর একটা বাস্তুতান্ত্রিক ভারসাম্য, এই বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু প্রকৃতির। পৃথিবীতে যত রকমের, যত টাইপস অফ প্রাণী আছে, ইনক্লুডিং মানুষ, মানুষকে বাদ দিয়ে দাও, কোনো প্রাণী বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে ব্রেক করে না, মানে ভাঙে না। ভাঙে কে? মানুষ। ভাঙে কে মাই ডিয়ার স্টুডেন্টস? মানুষ। এই জন্য এই যে সম্পদ, সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের যে পরিবেশ মিত্রতা রয়েছে, সে পরিবেশ মিত্রতাকে আমাদেরকে কিন্তু বজায় রাখতে হবে। গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টা নিয়ে একের পর এক সেমিনার হচ্ছে, একের পর এক বড় বড় কনফারেন্স হচ্ছে, সেখানে কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা বারবার করে কিন্তু পৃথিবীর রাষ্ট্রনায়কদেরকে, বড় বড় দেশের রাষ্ট্রনায়কদেরকে তারা বারবার করে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে সম্পদ, প্রকৃতির যে সম্পদ, তা কিন্তু আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী কিন্তু ক্রমশ তা ধ্বংসের দিকে এগোচ্ছে, কারণ একটাই কারণ, মানুষ তার সভ্যতার প্রসার ঘটাতে গিয়ে যেভাবে প্রকৃতির উপর অত্যাচার করছে, প্রকৃতি কিন্তু যেদিন শোধ নেওয়া শুরু করবে, না চীন, না ভারত, না আমেরিকা, না রাশিয়া, না ইসরায়েল, না পাকিস্তান, কোনো দেশের কোনো প্রযুক্তির ক্ষমতা নেই এই প্রকৃতির ধ্বংস লীলাকে, মানে প্রকৃতি যেদিন ফিডব্যাক দেবে তাকে আটকানো। তাই সম্পদের পরিবেশ মিত্রতা ধর্মটা থাকা খুব জরুরি, এবং যেটা আমরা খুব সচেতনভাবে কিন্তু আমরা ব্রেক করছি, মানে খুব সচেতনভাবে ব্রেক করছি। আজ থেকে বছর 10 আগে তোমরা যেটা এখানে আমার সঙ্গে ক্লাস করছো, ঠিক আছে, তোমরা এই প্রজন্মের ছেলে মেয়ে, আজ থেকে বছর 10-15 আগেও
কখনো এই অক্টোবর মাসের শেষ, কালী পুজো হয়ে গেছে, ভাইফোঁটা পেরিয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো চলছে, এই সময়টা মানুষজন রীতিমতো অন্তত গায়ে একটা হালকা সোয়েটার পরেও কিন্তু লোকজন ঘুরে বেড়ায়। ঠিক না ভুল বললাম বলো? এখনো অবধি আমাদের কিন্তু দেখতে পাচ্ছ, আমি তো রীতিমতো ঘামছি এবং তোমরা বোধহয় এই গরমটা অনুভব করছো। মানে অক্টোবর শেষ হয়ে নভেম্বর পড়তে চললো, এখনো কিন্তু শীতের দেখা নেই, তাই তো? ইয়েস, শীতের দেখা নেই। মানে কি দেখো, ভারতবর্ষ একেই একটা উষ্ণ প্রধান দেশ এবং এখানে শীতকালটা আস্তে আস্তে কমে আসছে কিভাবে দেখো। আজ থেকে মোটামুটি বছর 20 আগে পুজো শেষ হওয়া মানেই শীতের আমেজ পড়ে যেত, বাড়িতে বাড়িতে মাফলার মাঙ্কি টুপি বেরিয়ে যেত। ধীরে ধীরে সময়টা বাড়তে বাড়তে নভেম্বর, এবং তুমি দেখে রাখবে আগামী 10 বছরে নভেম্বর মাসে আর কোনো ঠান্ডা পড়ছে না। এবং মেট্রো শহর যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কলকাতার দিকে তাকাও, সেখানে দেখবে শীতটা পরেই হয়তো ওই 10-15 দিন হয়তো স্টে করে। এবং শীত যখন পড়ে, তাও কত টেম্পারেচার থাকে, 17, 18, 13, 14। সেটা নিয়ে খবরের চ্যানেলগুলো ব্রেকিং নিউজ করে আজকে কলকাতার শীতলতম। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য রিয়েলিটি। না না ভাই ফাইম, তুমি যতই বলো বীরভূমে শীত শীত পড়েছে, কোথাও পড়েনি। আমি নিজেও গ্রামের ছেলে, মাঝে মাঝে গ্রাম আমিও যাই ভাই। শীতের এখনো আছে অন্তত পক্ষে। এই কিংবা এই যে বৃষ্টি, লাগাতার একটা বৃষ্টি চলছে এবং গরম বাড়ছে, অর্থাৎ এটাই প্রমাণ করে যে সম্পদের যে পরিবেশ মিত্রতা, প্রাকৃতিক সম্পদের যে পরিবেশ মিত্রতা, তার যে পরিবেশ বান্ধব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আস্তে 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 কিন্তু ডেটোরিয়েট করছে, ক্ষয় হচ্ছে। এবং তার জন্য দায়ী কিন্তু মানুষ, তার জন্য দায়ী কিন্তু আমরা মানুষ। আমি কি বলেছি? পৃথিবীতে কোনো প্রাণী মানুষ বাদ দিয়ে কেউ বাস্তুতন্ত্রকে ব্রেক করে না এক্সেপ্ট মানুষ, কারণ আমরা সবচেয়ে আধুনিক। আর পৃথিবীতে আমরাই সবচেয়ে হচ্ছে কিন্তু ভয়ঙ্করতম প্রাণী। এটা বাঘ, এটা সিংহ কখনোই ভয়ঙ্কর নয়, মানুষের চাইতে অন্তত ভয়ঙ্কর। কি বললাম বুঝতে পেরেছো তো? সম্পদের বৈশিষ্ট্যগুলো তোমাদের একটা মনে রাখার দরকার নেই, বাট এই যে আমি একটা শব্দ ব্যবহার করেছি, পরিবেশ মিত্রতা থাকা জরুরি। এটা হয়তো যারা ভূগোলের শিক্ষার্থী তোমরা হয়তো খুব সহজে এটা বুঝতে পারবে, কিন্তু যারা ভূগোলের নাও তাদের জন্য আমি এই বিষয়টা কথা এখানে উল্লেখ করি, ঠিক আছে? এবং তোমরা দেখেছো যে কি অবস্থা, দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে, কৃত্রিম বৃষ্টিপাত, ঠিক আছে? বা কোভিড যখন হয়েছিল, লকডাউন যখন হয়েছিল, যখন গাড়ি ঘোড়া রাস্তাঘাটটা একেবারে মানুষ ছিল না, দেখেছিলে ময়ূর এসে দাঁড়িয়েছিল রাস্তা, কত জীবজন্তু, কত পাখি আমরা দেখেছিলাম ঠিক সেই সময়টা যখন কিন্তু মানুষ রাস্তায় বেরোয়নি, ঠিক আছে? তো এটাই হচ্ছে সম্পদের পরিবেশ মিত্রতা, এবং যেটা আমরা আস্তে আস্তে কিন্তু ব্রেক করছি। নেক্সট আসো এবার, সম্পদের প্রকৃতি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা নিয়ে আমি আর বলবো না। সম্পদের উপাদান যেটাকে আমরা নিউট্রাল স্টাফ, অর্থাৎ নিরপেক্ষ উপাদান। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো নিরপেক্ষ উপাদান যদি বলি, ঠিক আছে, নিরপেক্ষ উপাদান এটা বিষয়টা কি? একটা জমি, আমি নিরপেক্ষ উদাহরণে তোমাদেরকে এই নিরপেক্ষ উপাদানের উদাহরণটা দিচ্ছি। একটা জমি, সেই জমিটা পতিত জমি, অকর্ষিত জমি, যে জমিটাতে কখনো চাষ করা হয়নি, কিন্তু যদি সেই জমিটাতে লাঙল চালানো হয়, যদি সেই জমিটাতে সঠিকভাবে জলসেচ করা হয়, জৈবিক সারের ব্যবহার করা হয়, তাহলে হতে পারে সেই একখণ্ড পতিত জমিটাই আমাদের চাষযোগ্য আবাদযোগ্য হতে। তার মানে প্রকৃতি আমাকে যে সুবিধেটুকু দিয়েছে, বা আমাকে যে অংশটা দিয়েছে প্রকৃতি পৃথিবীতে, সেই অংশটাকে বাসযোগ্য করা যে প্রক্রিয়া, এটাকে বলা হয় থাকে নিরপেক্ষ উপাদান। আজ থেকে প্রায় 10,000 বছর আগে মানুষরা পৃথিবীতে কবে এসেছে? খুব বেশি দিন নয় আমাদের পৃথিবীর ইতিহাস, অন্তত মানব সভ্যতার ইতিহাস। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ থেকে 10,000 বছর আগে এই পৃথিবীতেই যখন মানুষ এই নব্যপ্রস্তর যুগের জার্নিটা শুরু করে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ শেষ হচ্ছে, নব্যপ্রস্তর যুগ শুরু হচ্ছে,
এবং যখন ধীরে ধীরে গ্রামীণ অর্থনীতি তৈরি হচ্ছে, তার প্রধান ধাপটাই ছিল মানুষ কিন্তু ফুল স্কেলে কৃষিকাজ করা শিখে। এবং এই নব্যপ্রস্তর যুগের একেবারে প্রথম পর্বে পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ ছিল সবই ছিল কিন্তু নিরপেক্ষ উপাদান। সেই নিরপেক্ষ উপাদানগুলোকে কিন্তু আবাসযোগ্য, বাসযোগ্য বা আবাদযোগ্য করে তুলেছে কিন্তু মানুষ। সো দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে বললাম, এই নিরপেক্ষ উপাদান যেটা রয়েছে, পতিত জমি হতে পারে, পতিত ভূখণ্ড হতে পারে, সেই নিরপেক্ষ উপাদানের সংখ্যা আস্তে 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 কিন্তু ক্রমেই কমছে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ যেটা নিরপেক্ষ সম্পদ, অর্থাৎ যেটা প্রকৃতি তার নিজের আপন খেয়ালে তৈরি করেছে, আমরা সেই নিরপেক্ষ উপাদানটাকে যদি আমরা আমাদের প্রাকৃতিক প্রাকৃতিক প্রেক্ষিতে ব্যবহার করতে পারি, মানে ওই একটা ধরো অনাবাদী জমি, সেটা যদি আমরা আবাদী জমিতে পরিণত করি, সেটাতে চাষ করি, তাহলে সেটা মানব সভ্যতার জন্য সমানুপাতিক। কিন্তু একটা পাহাড়, সেই পাহাড়টা প্রকৃতি তার আপন খেয়ালে তৈরি করেছে। সে পাহাড়ের গতিপথ, সে পাহাড়কে ভেঙে যদি আমরা পাহাড়ের ভেতর দিয়ে উড়াল পুল তৈরি করি, সেই পাহাড়ের ভেতর যদি আমরা একটা ফ্লাইং ব্রিজ তৈরি করি, সে পাহাড়ের ভেতর যদি আমরা পার্ক তৈরি করি, সেখানে যদি আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করে দিই, তো সেখানে গিয়ে মানুষ খাবে এবং যথেচ্ছভাবে মানুষ তার খাবার জিনিসপত্র ফেলবে, তাহলে এই ধরনের নিরপেক্ষ উপাদানটা কি হবে? আস্তে 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 কিন্তু আমাদের প্রকৃতির পক্ষে, আমাদের সভ্যতার পক্ষে কিন্তু ব্যস্তানুপাতিক হবে। মানে তার প্রভাবটা, তার ইম্প্যাক্টটা হবে কিন্তু নেগেটিভ। লাইক উত্তরাখণ্ড যুগে, এই উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি বলা হয়। মানে প্রকৃতি তার আপন খেয়ালে উত্তরাখণ্ডকে তৈরি করেছে। উত্তরাখণ্ডের বিখ্যাত জায়গা হচ্ছে তোমার কেদারনাথ, এবং কেদারনাথের মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেটা প্রকৃতির একেবারে বলতে পারো প্রকৃতির দান। সেটা মানুষ শুধুমাত্র ওটা একেবারে একটা নিউট্রাল স্টাফ, একটা নিরপেক্ষ উপাদান, মানুষ সেটাতে যাওয়া আসা করে সেটাকে একটা রাস্তার উপযোগী করে তুলেছে। এবং কেদারনাথটা ঠিক যে জায়গায় অবস্থিত, সেই জায়গাটা যদি দেখো, মানে অসাধারণ প্রাকৃতিক একটা সৌন্দর্য, চারিদিকে পাহাড় এবং একেবারে বলতে পারো স্নোফল, অর্থাৎ তোমার বরফাবৃত। কিন্তু এবার সরকার কি করছে? সরকার সেখানে পর্যটনকে, মানে ট্যুরিজমকে আরো বেশি এনকারেজ করার জন্য ওই যে প্রকৃতির যে নিজস্ব সৃষ্টি, সেখানে একাধিক হোটেল, একাধিক গেস্ট হাউস বানিয়ে দিচ্ছে। আর সেখানে গিয়ে যথেচ্ছভাবে মানুষ যেভাবে ওই প্রকৃতির যে নিরপেক্ষ উপাদান তাকে যেভাবে মিসইউজ করছে, হ্যাঁ আমি শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম, অপব্যবহার করছে, তার ফলেই প্রকৃতির রুদ্ররূপে আমরা সাক্ষী পাচ্ছি। তাই এই যে আমরা সম্পদের কথা বলছি, এই নিরপেক্ষ উপাদান ব্যাপারটা কি, যদি আমি এই জন্য আমি তোমাদেরকে ইন ডিটেলস একটা গল্পের মতো করে বললাম, যে নিরপেক্ষ উপাদান মানে যেটা হচ্ছে এটাই, যেটা সম্পদ, যে সম্পদটাকে আমরা পতিত বলে মনে করতে পারি, সেই সম্পদই কিন্তু আগামী দিনে আমরা সেটা কিন্তু ব্যবহারযোগ্য করে তুলতে পারি, এবং সেটা কিন্তু অবশ্যই প্রকৃতির শর্তে করতে, প্রকৃতির শর্তের বিরুদ্ধে কিন্তু করা চলবে। ঠিক, এবার আসো সম্পদ সৃষ্টির তখন ঠিকই বলে শীতকালে আমাদের ওই ফ্যানগুলো নিরপেক্ষ উপাদানে পরিণত হয়ে যায়। একদম একদম। এবার যেটা বলবো, প্রকৃতির সম্পদ সৃষ্টির উপাদানগুলো কি? দেখো, সম্পদ সৃষ্টির উপাদানগুলো হচ্ছে এটাই, যে সম্পদ সৃষ্টির মূল উপাদান হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ছাড়া তো আমরা সম্পদ সৃষ্টি করতে পারবো না। সম্পদ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু মানুষ। এটাও ঠিক, প্রকৃতি থেকে প্রকৃতির যে সম্পদ সেটাকে ব্যবহার করার জন্য কিন্তু মানুষের প্রয়োজন। ইতিহাসের যারা এখানে স্টুডেন্ট আছো তারা জানো যে প্রাচীন ভারতে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যে 16টা মহাজনপদে তৈরি হয়েছিল, তার মধ্যে একমাত্র যে মহাজনপদটা ওই বাকি 15টা মহাজনপদকে ছাপিয়ে সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তার নাম ছিল মগধ। আর এই মগধের উত্থানের পিছনে সবচেয়ে বড় একটা জায়গা ছিল, সেটা ছিল তার অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো মগধের এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, মাই ডিয়ার স্টুডেন্টস, সেখানে মগধের যে বিস্তৃত বনাঞ্চল ছিল, ঘন বনাঞ্চল, সেই বনাঞ্চলে প্রচুর হাতি পাওয়া যেত, সেই বনাঞ্চলে লৌহ আকরিক পাওয়া যেত। মগধের রাজারা কি করলেন? তারা সেই অরণ্যের যে হাতি, তাকে তারা কিন্তু রণহস্তি হিসেবে, যুদ্ধে ওয়ার এলিফ্যান্ট হিসেবে তারা ব্যবহার করলেন। মগধের যে বিস্তীর্ণ বনাঞ্চলে যে প্রচুর পরিমাণ খনি পাওয়া গেল, লৌহ আকরিক যে পাওয়া গেল, সেই লৌহ আকরিককে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলেন। অর্থাৎ লৌহ আকরিক দিয়ে লোহা তৈরি তারা রথ তৈরি করলেন। আমি উদাহরণটা কেন দিলাম? এই জন্য দিলাম যে সম্পদ সৃষ্টির
যদি দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান বলো তাহলে সেটা হচ্ছে কিন্তু মানুষ। কি বললাম বুঝতে পেরেছো তো? এটা ঘটনা। এবার আরেকটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ আমার পিপিটিতে দেওয়া আছে 6 নম্বরে, ফ্যান্টম ফাইল আছে না? এই যে ফ্যান্টম ফাইল, দেখো ফ্যান্টমের নাম তোমরা মোটামুটি ছোটবেলায় সবাই আশা করি শুনেছো অনেকে। ফ্যান্টমের কমিক্স তোমরা অনেকেই পড়েছো। ফ্যান্টম পাইল, এই ফ্যান্টম পাইলের বলতে কি বোঝায়? ফ্যান্টম পাইল হচ্ছে, এটা একটা টার্ম, এটা একটা ভূগোলের একটা টার্ম, একটা পরিভাষা। এটা প্রকৃতি আমাদেরকে, মানে আমাদেরকে প্রকৃতি যে সম্পদ দিয়েছে, আমরা ক্রমাগত সেই সম্পদের ব্যবহার করে চলেছি, এবং যে সম্পদটা অপুনর্ভব, অর্থাৎ যে সম্পদটা বলতে পারো শেষ হয়ে যাবে, তো সেই সম্পদের যখন আস্তে 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 ওজন ও আয়তনগত সংকোচন ঘটছে, মানে যে সম্পদটার ক্রমাগত ব্যবহারের ফলে সেই সম্পদের পরিমাণটা কমছে। অন্যদিকে আমাদের সভ্যতার যত অগ্রগতি ঘটছে তত বেশি করে আমাদের সম্পদের ওই সম্পদটার কার্যকরী দিকটা বাড়ছে, কার্যকারিতাটা বাড়ছে। আচ্ছা একটু সহজভাবে বলি, ধরো জল, যত বেশি আমাদের জনসংখ্যা বাড়ছে ভারতবর্ষে দাবানলের মতো, আমাদের তত বেশি করে কিন্তু জলের প্রয়োজন হবে। অথচ ক্রমেই আস্তে 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 আমাদের ভারতবর্ষে কিন্তু জল সংকটের মতো জায়গা তৈরি হচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে একই কথা বর্তায়, বাংলাদেশের ক্ষেত্রে একই কথা বর্তায়। তার মানে যে সম্পদটার পরিমাণ, ওজন বা আয়তনগত সংকোচন আস্তে আস্তে কমছে, অথচ তার কার্যকারিতা, তার প্রয়োজন আমাদের দিনের পর দিন আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, মানব সভ্যতার ক্ষেত্রে যার প্রয়োজন ক্রমেই বাড়ছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটার পরিমাণ কমছে, একটার, এবং সেই সম্পদটা, যে সম্পদটার পরিমাণ কমছে তার প্রয়োজনীয়তা আমাদের দিনে দিন বাড়ছে। এর ফলে একটা যে গ্যাপ তৈরি হচ্ছে, এর ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এর ফলে একটা অসমতার তৈরি হচ্ছে। অসমতাকে বলা হয় ফ্যান্টম পাই। কি বললাম বুঝতে পেরেছো? আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি এখানে, যে ধরা যাক আমাদের ভারতবর্ষে 10 কোটি টন কয়লা এই মুহূর্তে মজুদ রয়েছে, অথচ কয়লার কার্যকারিতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? মানে 10 কোটি টন কয়লা রয়েছে অথচ 3 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং সেটা ক্রমে দিন যত যাচ্ছে তার প্রয়োজনীয়তা কিন্তু বাড়ছে। ঠিক আছে, এই যে আমাদের প্রত্যেক দিন কয়লার প্রয়োজনীয়তা বছরের পর বছর বাড়ছে, অথচ আমাদের সঞ্চয় যেটা সেটা কিন্তু কমছে, এটাকে বলা হয় তাকে সম্পদের ভৌতিক সঞ্চয় বা ফ্যান্টম পাই। তাহলে যদি তোমাদেরকে, হ্যাঁ অলিক পুঞ্জ, ফ্যান্টম পাইলকে বলে অলিক পুঞ্জ, এটা তোমরা মনে রাখবে, ফ্যান্টম পাইলকে বলে অলিক পুঞ্জ। আমি এখানে লিখে দিচ্ছি, ফ্যান্টম পাইলকে বাংলাতে বলে অলিক পুঞ্জ। ঠিক আছে, এই যে ফ্যান্টম পাইলকে বলে অলিক পুঞ্জ। ঠিক আছে, তাহলে ফ্যান্টম পাইল বা অলিক পুঞ্জ এই শব্দটা যদি তোমাদের পরীক্ষায় এসেছে প্রশ্ন, ঠিক আছে, আশা করবো তোমরা সবাই এটা আনসার করতে পারো। ঠিক আছে, যে ফ্যান্টম পাইল বা অলিক পুঞ্জ বলতে কি বোঝায়, ফ্যান্টম পাইল বা অলিক পুঞ্জের একটা ডেফিনেশন দাও, আশা করবো তোমরা সবাই এটা আনসার করতে পারো। ক্লিয়ার? এই পর্যন্ত যা বলেছি সবাই বুঝতে পেরেছো? যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে বলতে পারো, বলো। এই অবধি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন? বেশ, ঠিক আছে। অজৈব মানে যেটা হচ্ছে তোমার, ওই যে বললাম মানুষ, এই সরি, প্রাণী বা উদ্ভিদ মারা যাওয়া। তুমি যে এই যে এই যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, যে কয়লা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু এটা যেটা ফসিলস বলে থাকি, প্রাণী বা উদ্ভিদের যে ফসিলস, যে যে জীবাশ্ম, সেখান থেকে কয়লা তৈরি। কিন্তু জল বলো, বিভিন্ন ধাতু বলো, সোনা বলো, রূপো বলো, এই যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলো কিন্তু অজৈব। এগুলো কিন্তু মানুষ, সরি, প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ থেকে কিন্তু তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের অজৈব। ঠিক আছে, ফ্যান্টম পাইল আরেকবার বুঝিয়ে দেবো। প্রণয়, ঠিক আছে, ফ্যান্টম পাইল মানে হচ্ছে অলিক পুঞ্জ। প্রণয়, ভাই প্রণয় বিষয়টা হচ্ছে খুব সিম্পল, খুব সিম্পল। প্রণয়, ধরো আমি তোমাকে একটা খুব সাধারণ উদাহরণ দিই। প্রণয়, তোমার বাড়িতে সিনটেক্সের বালতি থাকে, মানে সিনটেক্সের কি বলে ওটাকে, সিনটেক্সের ট্যাঙ্ক থাকে, তাই তো? ঠিক আছে, সিনটেক্সের ট্যাঙ্ক থাকে, সেই সিনটেক্সের ট্যাঙ্কে তোমার হয়তো, কথার মানে বলছি, 500 মিলিলিটার জল রয়েছে। কারেন্ট অফ হয়ে গেছে, ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে, তুমি পাম্প টেলে সিনটেক্স ভরতে পারবে না। আর তোমার বাড়িতে চান করার লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে সেই দিনটাতে, অথচ তোমার সিনটেক্সে মাত্র এই 500 ml মতো জল রয়েছে। এবার সংখ্যা যত বাড়বে জলের পরিমাণটা কমছে, মানে সঞ্চয়টা কমছে, কিন্তু লোকের সংখ্যা বাড়ছে, মানে
যে পরিমাণ জল আছে সেই পরিমাণ জল দিয়ে কিন্তু এত লোককে স্নান করানো বা এত লোককে খাওয়ানো সম্ভবপর নয়। যেটুকু জমা আছে সেখান থেকে তোমায় কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয়তা বাড়ছে। তুমি স্নান করাবে অতগুলো লোককে, তারপর তোমাকে এই জলটা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, সেই জলটা রান্না করার ক্ষেত্রে ব্যবহার হবে, সেই জলটা তোমার হচ্ছে হাত ধোয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, অথচ তোমার কাছে কিন্তু এই লিমিটেড একটা অ্যামাউন্টের জল রয়েছে। এটা বলে অলিক পুঞ্জ বা ফ্যান্টম ফাই। অর্থাৎ যে সম্পদটা তোমার কাছে রয়েছে সেই সম্পদটা একটা সুনির্দিষ্ট পরিমাণ তার রয়েছে, তার সঞ্চয় একটা সুনির্দিষ্ট, কিন্তু কার্যকারিতা তার কার্যকারিতা আস্তে আস্তে বাড়ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো প্রণয় এটাকে বলা হয়, তাকে কিন্তু ফ্যান্টম ফাই। নমিতা আমি বললাম যে অলিক পুঞ্জ বলতে কি বুঝো এটা দিতে পারে। এই জায়গাটা দেখো, এখানে এটা তো অলিক পুঞ্জের কোনো সর্বজনীন তো কোনো সংজ্ঞা নেই, অলিক পুঞ্জের তো কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। অলিক পুঞ্জ ব্যাপারটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তো প্রণয়। আমি এই জন্যই গল্পের মতো করে বলার চেষ্টা করছি ক্লাস, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। এবার আসো যেটাকে আমরা রিনিউয়েবল বা প্রবহমান সম্পদ বলি। এটা নিয়ে তো আমরা আজকের ক্লাসে আলোচনা একবার করেছি অলরেডি, যে রিনিউয়েবল বা আমরা এটাকে ফ্লোর রিসোর্স বলি, প্রকৃতি যে সম্পদটাকে বারবার করে আমাদের পরিবেশে ফিরিয়ে দেয়, ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু রিনিউয়েবল সম্পদ। এবং এই রিনিউয়েবল সম্পদ যেটা রয়েছে এটা কিন্তু কোনো পরিবেশ দূষণ ঘটায়। বাতাস, সূর্যের আলো, সমুদ্র স্রোত, এগুলো কিন্তু হচ্ছে আমাদের রিনিউয়েবল সোর্স, বা আমরা বলতে পারি পুনর্ভব বা প্রবহমান সম্পদের মধ্যে কিন্তু কি বললাম বুঝতে পেরেছো? আর নন রিনিউয়েবল যেটা রয়েছে, এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের, এই যে রিনিউয়েবল ফ্লোর রিসোর্স যেটা রয়েছে, অর্থাৎ প্রবহমান সম্পদ যেটা রয়েছে, এই প্রবহমান সম্পদকে আমরা কোনোদিন মানে শেষ করতে পারবো, ব্যবহার করে শেষ করতে পারবো, কারণ সেটা অসীম। কি বললাম বুঝতে পেরেছো? সূর্য কিরণকে কি আমরা কখনো শেষ করতে পারবো? আমরা বাতাসকে কি কখনো ব্যবহার করে শেষ করতে পারবো? আমরা সমুদ্র স্রোতকে কি কখনো তোমার ব্যবহার করে শেষ করতে পারবো? না, পারবো না। অথচ এই সূর্য কিরণ বলো, এই বাতাস বলো, এই সমুদ্র স্রোত বলো, এগুলো কিন্তু কি কোনো পরিবেশ দূষণ কি কোনো ঘটাচ্ছে না। সূর্য কিরণই বলো, সমুদ্র স্রোতই বলো, কিংবা হাওয়া বাতাস বলো, এখান থেকে কিন্তু কোনো পরিবেশ দূষণ কিন্তু পলিউশন হচ্ছে। কিন্তু যদি আমরা নন রিনিউয়েবল বা যেটা আমরা ফান্ড রিসোর্স বলে থাকি, অর্থাৎ যে সম্পদ আমাদের গচ্ছিত আছে, যে সম্পদটা একটা সুনির্দিষ্ট পরিমাণে আমাদের গচ্ছিত রয়েছে, সেই সম্পদটা হচ্ছে নন রিনিউয়েবল, যেটা আমরা নতুন করে কিন্তু আর ব্যবহার করতে পারবো না। লাইক কয়লা, লাইক লোহা, লাইক বক্সাইট, লাইক খনিজ তেল। কি বললাম বুঝতে পেরেছো তো? এই সম্পদগুলো, এই নন রিনিউয়েবল যেগুলো রয়েছে, অপুনর্ভব যে রিসোর্সটা রয়েছে, এই রিসোর্সগুলোর ব্যবহার সীমিত, সুনির্দিষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রিনিউয়েবল আর নন রিনিউয়েবল, এই যে দুটো রিসোর্স, টু কাইন্ড অফ রিসোর্স আমরা দেখতে পাচ্ছি, এই দুটো রিসোর্সের মধ্যে সবচেয়ে ফারাকটা কি জানো? আমরা যখন এই রিনিউয়েবল বা ফ্লো রিসোর্সে ইউজ করছি তখন কিন্তু পরিবেশের কোনো পলিউশন হচ্ছে না, কিন্তু যখন অপুনর্ভব, অর্থাৎ যে সম্পদগুলোকে নতুন করে সৃষ্টি করা যাবে না, ব্যবহার করতে করতে একসময় সেই সম্পদটা শেষ হয়ে যাবে, সেই নন রিনিউয়েবল অপুনর্ভব সম্পদটা ব্যবহার করতে গিয়ে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। কয়লা খনি অঞ্চলে কেউ থাকো এখানে? হুম, বলছি কয়লা খনি অঞ্চলে কেউ থাকো এখানে? জীবাশ্ম উচ্চারণটি জীবাশ্ম। বেশ, ঠিক আছে। বলছি কয়লা খনি অঞ্চলে তোমরা কেউ থাকো এখানে? ঠিক আছে। অর্ণব একটা প্রশ্ন করেছে। অর্ণব বলে যে আচ্ছা স্যার, সূর্য কি কোনোদিন বাস্ট হতে পারে? আর যদি হয় তাহলে কি হবে, পড়ানোর পর বলবে। ঠিক আছে, এই ভূগোলের লোক কে আছে বলো, উত্তর দাও। অর্ণবের প্রশ্নের উত্তর দাও, সূর্য যদি কোনোদিন বাস্ট হয়ে যায় তাহলে কি হতে পারে? ঠিক আছে, আচ্ছা কয়লা খনি অঞ্চলে কেউ থাকো? আমি বলি, আমার অবশ্য কয়লা খনি দিকে অঞ্চলের লোক। কয়লা খনি অঞ্চলে, এই যে বললাম কয়লার যে দূষণ, যদি কখনো কয়লা খনি অঞ্চলে কেউ থাকো, বাড়ির ছাদে গিয়েও যদি ঘুমাই, বাড়ির ছাদে, পরের দিন সকালবেলায় দেখতে পাবে, ঠিক আছে, যে তার মানে বেসিক্যালি কয়লা খনি অঞ্চলে থাকে তারা ওদের স্কিন প্রোটেকশন না ইউজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের মানে স্কিন, মানে যেটাকে আমরা চর্মরোগ বলি, ভেরিয়াস কাইন্ড অফ স্কিন ডিজিজ দেখা যায়, ঠিক আছে। একইভাবে এই যে লোহা আকরিকে যে খনিগুলো যেখানে রয়েছে, দেখবে অনেক সময় খবরের কাগজে দেখায় যে লোহা আকরিক যেখানে তৈরি হচ্ছে, কারখানাগুলোর পাশাপাশি অঞ্চলগুলোতে গবাদি পশুগুলো অস্বাভাবিকভাবে কিন্তু মারা যাচ্ছে। তো এই যে নন রিনিউয়েবল বা ফান্ড রিসোর্স যেটা, ঠিক আছে, যে তোমার
সেটা কিন্তু বললাম যেটা কৃত্রিম, সেটা কিন্তু ব্যাপকভাবে পরিবেশ দূষণ কিন্তু বৃদ্ধি করে। তাহলে পুনর্ভব এবং পরীক্ষায় হয়তো একটা লাইনই দেবে যে পুনর্ভব আর অপুনর্ভব এই দুই ধরনের সম্পদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এটাই, যে পুনর্ভব সম্পদ মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যে সম্পদটা শেষ নেই, অসীম। আর অপুনর্ভব মানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সম্পদটা ব্যবহার, মানে যে সম্পদের সঞ্চয়টা সীমিত, ক্রমাগত ব্যবহারের ফলে যেটা শেষ হয়ে যেতে পারে সেটা হচ্ছে অপুনর্ভব। এটাই হচ্ছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের সবচেয়ে বড় পার্থক্য। উদাহরণ যদি চাই তোমরা সেটাও কিন্তু করতে পারো, ঠিক। এবং আরেকটা বড় ফারাক যেটা দেখলাম, যে পুনর্ভব সম্পদ যেটা ব্যবহার করার ক্ষেত্রে পরিবেশ দূষণ হয় না, ঠিক আছে। এবং হ্যাঁ, ওই তো বললাম স্পঞ্জ আয়রনের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। এবং অপুনর্ভব সম্পদ যেটা রয়েছে, সেই অপুনর্ভব সম্পদের ক্ষেত্রে পরিবেশ দূষণ কিন্তু, ঠিক। চলো এবার আমরা যেটা বলবো, যে এই যে বলছিলেন জৈব সম্পদ ও অজৈব সম্পদ। দেখো বেসিক্যালি অজৈব সম্পদ যেটা রয়েছে, এই অজৈব সম্পদকে আমরা কিন্তু অপুনর্ভব মানে বলতে পারো যেটা, যে ওই রিনিউয়েবল এনার্জির মধ্যে রাখি, ঠিক আছে। অজৈব সম্পদ যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু নন রিনিউয়েবলের মধ্যে কিন্তু রাখি, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক সম্পদের মধ্যে জীবনের ক্ষীণতম আলো পরিলক্ষিত হয় না সেগুলো অজৈব সম্পদ। আর জৈব সম্পদের মধ্যে যেখানে, যে সম্পদের মধ্যে উদ্ভিদ দেখি আমরা, তৃণভোজী বিভিন্ন ধরনের জীবজন্তু, ঠিক আছে, সেটা হচ্ছে জৈব সম্পদ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই জন্য আমরা সম্পদ নিয়ে আলোচনা করছি, কালচারাল রিসোর্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা গেল প্রকৃতির সম্পদের। এবার আসবো আমরা মানব সম্পদের কথা। দেখো মানব সম্পদের ব্যবহার একটা দেশকে একেবারে উচ্চ পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারে। আবার মানব সম্পদের যদি অপব্যবহার করা হয় তাহলে সেই দেশ ক্রমেই কিন্তু পিছিয়ে পড়ে। দুটো এক্সাম্পল দিচ্ছি, জাপানের কথা। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটলো, তোমরা জানো, আমেরিকা তার তার ফ্যাটম্যান এবং লিটিল বয়, তাই তো, এই ফ্যাটম্যান এবং লিটিল বয় বলে দুটো যখন পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে ফেলেছিল, সেই অভিঘাতকে কাটিয়ে বেশি দিন কিন্তু নয়, কতদিন হয়তো 70 বছরের মতো সময়। 70 বছর আগে যে জাপান পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই জাপান আজকে তারা মানব সম্পদের ব্যবহার করে তারা উদ্ভাবনী শক্তি বলো, মানে টেকনোলজি যেটাকে আমরা বলে থাকি, এই টেকনোলজিতে তারা পৃথিবীতে, মানে বা যেটাকে আমরা কারিগরি জ্ঞান বলে থাকি, টেকনোলজিক্যাল নলেজ, তারা একদম পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। অথচ সেখানে প্রাকৃতিক সম্পদে মারাত্মক ঘাটতি রয়েছে। ইসরায়েলের কথা বলো, এমন একটা অঞ্চলে দেশটা রয়েছে যেখানে কিন্তু জল নেই, পরিষ্কার কথা। তারা সেখানে কিন্তু কৃষিকাজে জল নেই, তারা সেখানে কিন্তু মানে বলতে পারো প্রযুক্তিকে কাজে লাগিয়ে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তারা যেভাবে ওখানে জলের ব্যবস্থা করেছে এবং তারা যেভাবে কৃষিকাজ করেছে, গোটা পৃথিবী গোটা পৃথিবী শিখতে চাই ইসরায়েলের বিজ্ঞানীদের কাছ থেকে, কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে, যে ওরকম একটা মরুপ্রধান একটা ঊষর অঞ্চলে কিভাবে তারা তাদের এই কৃষিকাজে উদ্ভাবনী শক্তি, তারা কৃষিকাজ সমান নির্ভর হতে। ইটস অল অ্যাবাউট কি, সেটা হচ্ছে তুমি তোমার মানব সম্পদের উদ্ভাবনী শক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছ। আর যদি তুমি পশ্চাৎপরতার কথা বলো, তাহলে চলে যাও দক্ষিণ আফ্রিকা, মানে আফ্রিকার দেশগুলো। আমি জানি না তোমরা খবরের কাগজ বা আন্তর্জাতিক খবর রাখো কিনা, গতকাল একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই দুটো মর্মান্তিক ঘটনার মধ্যে একটা, যে প্যালেস্তাইনে ইসরায়েল আবার হামলা চালিয়েছে যুদ্ধবিরতির পরও, এবং তারা যে গণহত্যা চালাচ্ছিল সেটা এখনো তারা কন্টিনিউ করছে। কালকেও 100 জনের মতো লোককে মেরে দিয়েছে। আর তার চেয়েও যেটা খুব মর্মান্তিক ঘটনা, যেটা ভীষণ হৃদয় বিদারক ঘটনা, দক্ষিণ আফ্রিকায় সুদান বলে একটা দেশ আছে, সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং একটা হাসপাতালে 250 জন শিশু এবং হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষগুলোকে ওখানকার একটা গোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে দিচ্ছে। তার মধ্যে শিশুরা ছিল, এবং সেই গুলি চালিয়ে হত্যা করছে শিশু এবং বিভিন্ন প্রতিবন্ধী রোগীদেরকে, যারা হাসপাতালে ভর্তি, তার ভিডিও তারা কিন্তু প্রকাশ করছে। এখন এই ভিডিওটা, মানে এই কথাটা আমি কেন বললাম, এই উদাহরণটা কেন টানলাম, এই যে বললাম না, যে তুমি যদি তোমার দেশের মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে সেই মানব সম্পদই একদিন কিন্তু তোমার ধ্বংসের ক্ষেত্রে একটা প্রধান নির্ণায়ক ভূমিকায় কিন্তু অবতীর্ণ। কি বললাম বুঝতে পেরেছো? এটা ঘটনা। অথচ আফ্রিকার দিকে তাকাও, আফ্রিকার দিকে যদি তাকাও, বা আমাদের লাতিন আমেরিকার দেশগুলোর দিকে,
ব্রাজিল বলো, আর্জেন্টিনা বলো, পেরু বলো, উরুগুয়ে বলো, সেখানে প্রাকৃতিক যে পরিবেশ, সেখানে প্রাকৃতিক যে সম্পদ ঢেলে সাজানো আছে, কিন্তু তাকে মানব সম্পদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে তাকে কিন্তু তৈরি করা সম্ভব, মানে তাকে তাকে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব। তো জাপানের দিকে তাকাও, এবড়ো খেবড়ো অসমতল সেখানে কিন্তু কৃষি জমি, আর সেই ছোট ছোট কৃষি অঞ্চলকে তারা কৃষি জমিতে পরিণত করেছে, ছোট্ট একটা দেশ। এবং সেই কৃষি থেকে তাদের যে উপার্জন, সেই কৃষি থেকে তাদের যে উৎপাদন, তা কিন্তু পুরো জাপান সরকার বা জাপানের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে কৃষি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আর আমাদের দেশের দিকে তাকাও, প্রাচীনকাল থেকে আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ, একটা এগ্রিকালচারাল বেস কান্ট্রি, অথচ আমাদের দেশে কিন্তু কৃষককে তার ফসলের সঠিক দাম না দেওয়াতে, তার ফসলের সঠিক দাম দেওয়ার জন্য তারা কিন্তু আত্মহত্যা করছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই যে এখানে প্রীতি জিজ্ঞাসা করেছে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, দেখো জৈব সম্পদের উদাহরণ তোমাকে চাইতে পারে, অজৈব সম্পদের উদাহরণ চাইতে পারে, ঠিক? আর সাংস্কৃতিক সম্পদ অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব, এটা জীবনেও আসবে না, কিন্তু যেহেতু আমার পিপিটিতে দেওয়া আছে, এবং এটা যদি আমি ব্যাখ্যা না করি, তা তোমরাই পরে বলবে স্যার ইচ্ছে করে জায়গাটা অ্যাভয়েড করে গেলেন, পড়ালেন না। কি বললাম বুঝতে পেরেছো? তাই ব্যাখ্যা করে। এবার তোমরা বলছো কি কি প্রশ্ন আসতে পারে, আমি অবশ্যই সেই প্রশ্নের দিকেও যাবো। তার মধ্যে দেখো জৈব সম্পদ অজৈব সম্পদের পার্থক্যটা পর্যন্ত করে দিয়েছি, বাট পার্থক্যের ক্ষেত্রে জাস্ট এই দুটো জায়গা খুব ভালো করে মনে রাখবে, যে জৈব সম্পদের প্রকৃতি হচ্ছে, জৈব সম্পদ যে পুনর্নবীকরণযোগ্য, আমরা যেটাকে বলে থাকি রিনিউয়েবল, আর অজৈব সম্পদ যেটা বলেছি সেটা কিন্তু নন রিনিউয়েবল, বা আমরা এটা বলতে অপুনর্ভব সম্পদ। ঠিক আছে, এই জায়গাটা একটু পারলে মনে রাখবে। এর বাইরে এই জৈব সম্পদ অজৈব সম্পদের পার্থক্য পড়ার দরকার নেই, শুধু এই যে এক্সাম্পলটা দিলাম, এই পার্থক্যটুকু মনে রাখলেই তোমাদের কিন্তু যথেষ্ট। ঠিক, এবার আসো যেটা সম্পদের কার্যকারী তত্ত্ব, দরকার নেই পড়ার, ঠিক আছে, জীবন পরীক্ষা আসবে না। এবার যেটা বলবো তোমাদের জন্য সেটা হচ্ছে এই যে, আই দেখো, তোমরা এটা চাইছিলে স্যার কি পড়বো, কতটা পড়তে হবে, বলে দিতে হবে। এই দেখো, সম্পদ কাকে বলে, সম্পদ সৃষ্টির তিনটি উপাদান কি কি, প্রাকৃতিক সম্পদ কাকে বলে, মানবিক সম্পদ কাকে বলে, সাংস্কৃতিক সম্পদ কাকে বলে, দেখো জৈব সম্পদ কি, অজৈব সম্পদ কি, গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ কি, প্রবহমান বা অবাধ সম্পদ কি, পুনর্ভব সম্পদ কাকে বলে, সর্বত্র লভ্য সম্পদ কি, সহজলভ্য সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ। ঠিক আছে, তাহলে দেখো এখানে হয়তো আমি সবগুলো পড়ছি না, অর্থাৎ আমরা যে আলোচনা করলাম এতক্ষণ ধরে সম্পদ নিয়ে, এই যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিতভাবে আলোচনা করলাম, পিপিটিতে আমার যে সিনপসিসটা করলাম, আমরা পড়লাম, সেখান থেকে এতগুলো প্রশ্ন ওয়ান লাইনার আকারে আমি তোমাদের দিয়ে দিয়েছি, নোটস আকারে দিয়ে দিয়েছি। দেখো এখানেও সেটা আছে, সম্পদের এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, সম্পদের কার্যকারী তত্ত্ব কে প্রবর্তন করেন, অধ্যাপক জিমারম্যান, কত সালে, 1933 সালে। তো এটা পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা এসেওছে। তো এই যে পড়ানোর পর এই যে ওয়ান লাইনার করে দিয়েছি, ওয়ান লাইনারে তোমাদের কি হবে, ঠিক আছে, সেটা হচ্ছে পড়ানোর, মানে এটা ওয়ান লাইনার করলে তোমাদের প্রথমে থিওরিটা পড়ে নিলে, তারপরে এই ওয়ান লাইনার প্রশ্ন উত্তরগুলো করলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে তার একটা ওভারঅল আইডিয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের সেশন তোমাদের সঙ্গে। এবার যদি তোমাদের কারো কোনো সেশন বক্তব্য থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু বলবে। ঠিক আছে, ফাহিম লিখেছে স্যার প্রতিদিনই আপনার ক্লাস চাই, ক্লাসটা বন্ধ করবেন না, ল্যাপটপে ক্লাস করি কিন্তু মনে হয় সরাসরি ক্লাস। থ্যাংক ইউ মাই ফাহিম ভাই, ঠিক আছে। আচ্ছা, মাইমুনা খাতুন বলছে থ্যাংক ইউ স্যার। বেশ, আর আর ফতেমা, সঞ্চিতা বলো তুমি প্রশ্ন, তুমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছ, ঠিক আছে। সালমা বলছে বেশ ভালো লাগলো ক্লাস স্যার। সঞ্চিতা বলো তোমার প্রশ্নটা বলো। সুস্মিতা, থ্যাংক ইউ, সুস্মিতা ভালো করে বোঝান আপনি। অর্পিতা লিখেছে আপনি দারুণ ক্লাস করেন স্যার, আপনি রাগ করবেন না।